ট্রানজিটিভ ভার্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ভার্ব। এই ভার্বটা এত বেশি বেশি ব্যবহার হয় যে এটা ছাড়া ইংরেজি কথা ভাবাই যায় না। এমনকি তুমি ভয়েস চেঞ্জও করতে পারবে না। মানে তুমি ট্রানজিটিভ ভার্ব ছাড়া বাক্যের পূর্ণাঙ্গতা পাবা না। তুমি ট্রানজিটিভ ভার্ব ছাড়া কোনো বাক্যকে পরিপূর্ণ রূপ দিতে পারবে না। তুমি ট্রানজিটিভ ভার্ব ছাড়া ইংরেজির বৈশিষ্ট্যটাই বুঝতে পারবে না। তো যাই হোক, আমি প্রণব সেন, প্রভাষক প্রণব সেন তোমাদের সাথে আছি। আজকে আমাদের বিষয় ট্রানজিটিভ ভার্ব মানে সকর্মক ক্রিয়া। এটা এত গুরুত্বপূর্ণ একটা ভার্ব যে আমাদের বাক্যের মধ্যে দুইটা ভার্ব খুব গুরুত্বপূর্ণ, একটা ট্রানজিটিভ একটা ইনট্রানজিটিভ। তো এই ট্রানজিটিভ ভার্ব সব থেকে বেশি সংখ্যক জায়গা জুড়ে আছে। মূল বাক্যের মধ্যে এমন একটা টেক্সট নেই যেখানে ট্রানজিটিভ ভার্বের ব্যবহার নেই। তো ট্রানজিটিভ ভার্বটায় আমরা আজকে ধাপে ধাপে আমরা ব্যাখ্যা করি। তো আমার প্রাণ ঢালা শুভেচ্ছা নিয়ে আমার সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সামনে আমি আছি। আমি লেকচারার প্রণব সেন। আজকে তোমাদের সামনে আমি ট্রানজিটিভ ভার্ব নিয়ে হাজির হয়েছি। আজকে আমি তোমাদের সামনে এই ট্রানজিটিভ ভার্বটা কীভাবে কাজ করে, কী করে বাক্য বানাতে হয় এবং এর যাবতীয় ব্যাখ্যা আমি তোমাদের সামনে উপস্থাপন করব। আমার সাথেই থাকো। আমরা ভিডিওতে চলে যাই। দেখো, এখানে আমি লিখে রেখেছি যে ট্রানজিটিভ ভার্বটা কি। তো এর আগে আমি তোমাকে বলে নিই, ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ এই দুটো ভাব ওতপ্রোতভাবে জড়িত। ইনট্রানজিটিভ মানে অকর্মক, ট্রানজিটিভ মানে সকর্মক। তো ইনট্রানজিটিভ ভার্ব মানে কি, যার পরে কর্ম থাকে না, কর্ম লাগে না। কিন্তু ট্রানজিটিভটা তা না, যার পরে কর্ম লাগে বা অবজেক্ট লাগে। এই অবজেক্টটা যদি না থাকে, তুমি কিন্তু বাক্যটা কখনো প্যাসিভ ভয়েস করতে পারবে না, কখনো সমাধান করতে পারবে না। তো এসো আমরা দেখি যে এইটা কীভাবে কাজ করে। দেখো, আমি এখানে কটা ভাব লিখে রেখেছি, সেটা হচ্ছে সবগুলো ট্রানজিটিভ। এই ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ, আমি একটু ট্রানজিটিভ ভাবটা চেনার একটু সংক্ষেপে নমুনা বলে দিই। সেটা হচ্ছে, যখন কর্তা কিছু করে, তো কর্তা কী করে, এই কীর উত্তর যদি পাওয়া যায় তাহলে আমরা বুঝবো এটা ট্রানজিটিভ ভার্ব। আর কর্তা কী করে এটা যদি উত্তর না পাওয়া যায় বা আমরা যদি খুঁজে না পাই তাহলে বুঝবো এটা ইনট্রানজিটিভ ভার্ব। আসলে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ এই দুটো ভার্বের মধ্যে পার্থক্য হচ্ছে এইটাই যে এই ট্রানজিটিভ ভার্বের পরে একটা অবজেক্ট লাগে আর ইনট্রানজিটিভ ভার্বের পরে একটা অবজেক্ট লাগে না। তো এইটাই হচ্ছে ব্যাপার। এখন তোমরা এটা কিভাবে খুঁজে পাবে, তো আমি একটা সংক্ষেপে তোমাকে বলেছি যে তুমি কির উত্তর যদি পাও তাহলে ট্রানজিটিভ, কির উত্তর যদি না পাও তাহলে ইনট্রানজিটিভ। দেখো, এখানে আমি যে ভাগ করে নিয়েছি সেই ভাগ করে আশা করি প্রত্যেকটা ভার্বের পরে একটা কির উত্তর চলে আসবে। অর্থাৎ কির উত্তরটা যদি তুমি না আসে তাহলে বুঝবো যে তোমার ভাবটা ট্রানজিটিভ না বা সকর্মক ক্রিয়া না। তো এইটা স্ট্রাকচার নাম্বার 5। আগে আমরা 4টে স্ট্রাকচার দিয়েছি, মোট 9টা স্ট্রাকচার, ইংরেজি বাক্যের মূল 9টা বাক্য। তো 1 নাম্বার ট্রানজিটিভের, ইনট্রানজিটিভের, 2, 3, 4 লিঙ্কিং ভার্ব এবং 5 ট্রানজিটিভ। এই 5টা বাক্য এত বেশি বেশি ব্যবহার হয়, তো এই 5টা বাক্য শিখলে তোমার ইংরেজি প্রায় 90% হয়ে যাবে। আর বাকি 4টে ওটা খুব কম ব্যবহার হয়, তো ওটা আমরা ধাপে ধাপে দেখাবো। এখন আমরা দেখি বাক্যটা কিভাবে সমাধান করা যায়। প্রথমটা দিয়েছিলাম থিঙ্ক। থিঙ্ক মানে তোমরা জানো ভাবা, চিন্তা করা। তো এখানে তুমি একটা খেয়াল করো কি করে বাক্য বানাতে হয়, আমি দেখাইছি, তবু আজকে আমি আবার বিস্তারিত করে বলি। চিন্তা করো, তা কে চিন্তা করে? যে চিন্তা করে সে সাবজেক্ট, সে যেই হোক। এটা আমার বাবা চিন্তা করতে পারে, আমি চিন্তা করতে পারি, আমার স্যার চিন্তা করতে পারে, বা কোনো লোক বা আমার জন্য কোনো মানুষ চিন্তা করতে পারে। যেই চিন্তা করে তা তুমি ভালো করেই জানো চিন্তা শুধু মানুষই করে, চিন্তা কিন্তু আর কেউ করে না। তা ধরে নিলাম যে এখানে আমি একটা তোমার নাম নিলাম যে তুমি চিন্তা করছো, ইউ। তুমি এবার কোন টেন্সে ফেলবা এটা তোমার সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়, কারণ এটা বাক্যের তুমি কি ধরনের বাক্য নিচ্ছ সেটার উপর নির্ভর করে। তাহলে এখানে তুমি মনে করো চিন্তা করছো, আমি একটু কন্টিনিউয়াস টেন্সে নিয়ে যাই, ইউ আর থিঙ্কিং। এবার তুমি কি চিন্তা করছো? মনে করো যে কোনো কথা ভাবছো বা কোনো কিছু চিন্তা করছো, তাহলে আমি মনে করলাম যে তুমি চিন্তা করছো যে আমার বাবা আছে যে
ইউ থিঙ্ক, ইউ আর থিঙ্কিং, হ্যাঁ কথার কথা, এক্সাম, ইয়োর এক্সাম, তুমি তোমার পরীক্ষা নিয়ে চিন্তা করছো, ইউ আর থিঙ্কিং ইয়োর এক্সাম, তোমার পরীক্ষা এখানে কেমন হবে সেই বিষয়টা নিয়ে তুমি চিন্তা করছো। বা অথবা তুমি মনে করো কোনো একটা বিষয়, কোনো একটা সাবজেক্ট নিয়ে, ইউ আর থিঙ্কিং এনি সাবজেক্ট, যে কোনো সাবজেক্ট। তো এখানে দেখো যে এই স্ট্রাকচারের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে প্রথমে সাবজেক্ট বসে, তারপরে ভার্ব বসে, তারপরে অবজেক্ট বসে। আমরা এখানে সবগুলো পেয়ে গেছি, এটা সাবজেক্ট, এটা ভার্ব, এইটা অবজেক্ট। তাহলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এখন এই যে ট্রানজিটিভ ভার্বটা কেন এত গুরুত্বপূর্ণ বলছিলাম, এই অবজেক্ট না হলে তুমি প্যাসিভ ভয়েসটা করতে পারবে না, তার মানে অবজেক্টটা খুব প্রয়োজন। আর এই অবজেক্টটা যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে বাক্যের মধ্যে যে অবজেক্ট একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যখন কারোর সাথে মতামত আদান প্রদান করি, তখন আমরা যদি অবজেক্টটা প্রকাশ না করি, তাকে কিন্তু একটা তথ্য দেওয়া হয় না। যেহেতু সে অবজেক্টের তথ্য পাবে না, সেহেতু কিন্তু ওই কথা সম্পর্কে সে বিস্তারিত কিছু জানতে পারবে না। কিন্তু ইনট্রানজিটিভ ভার্বে এই অবজেক্টটা অপূর্ণ থাকে, ট্রানজিটিভ ভার্বে এই অবজেক্টটা পূর্ণ করে দেওয়া হয়। তো অবজেক্ট হচ্ছে আমাদের জীবনে একটা সুপ্ত অংশ, প্রত্যেকটা মানুষের একটা ব্যক্তিগত জিজ্ঞাসা আছে, তার একটা অবজেক্ট। তো এইটা আরও একটা ডিপ লেভেলের ব্যাপার। যখন তুমি আরেকটু ম্যাচিউর হবা, তখন এই বিষয়টা বুঝতে পারবা যে এই যে সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব এবং ফ্রেজ, আমাদের মনের ভাব প্রকাশ করার জন্য এই যে চারটি অংশ, এই চারটি অংশ বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ব্যবহারটা হয়েছে একটা বাক্য। তো এই চারটে জিনিস, চারটি উপাদান যদি তুমি শিখতে পারো, বুঝতে পারো, তাহলে তোমার বাক্য গঠন করার জন্য আর আশা করি কোনো চিন্তা করা লাগবে না। এবার এসো যে ইউ আর থিঙ্কিং ইউর এক্সাম। মনে করো যে তুমি একটা ফ্রেজ যদি তুমি এখানে লাগাতে চাও, মনে করো যে ইন দিস ইয়ার, আমি এখানে এই কথাটা যুক্ত করে দিলাম। এই যে এই কথাটা ইন দিস ইয়ার, এটা একটা ফ্রেজ, প্রিপজিশনাল ফ্রেজ। তো এই যে একটা ফ্রেজ যোগ হয়েছে, তাহলে বাক্যের মধ্যে আমি সবগুলোই যোগ করেছি। তার মানে এই বছরে তুমি তোমার পরীক্ষা নিয়ে ভাবছো, আমি একটা কথা বললাম। এইভাবে তুমি এক একটা করে বাক্য নিজে নিজে বানাও, টেন্স ধরে ধরে বানাও। এইভাবে যদি তুমি স্ট্রাকচার ধরে, টেন্স ধরে, সাবজেক্ট অবজেক্টগুলো চিনে তুমি যদি বাক্যটা প্র্যাকটিস করো, তাহলে আশা করি তোমার 6 মাসের মধ্যে তোমার ইংরেজির যে ক্যারিয়ার, ইংরেজির যে মানে কাঠামো, সেটা তোমার ভিতর তৈরি হয়ে যাবে। যতক্ষণ তুমি এইগুলো বুঝতে না পারবা, তুমি সারা জীবন ধরে ইংরেজি পড়বা, তবুও তুমি কোনোদিন ইংরেজি শিখতে পারবে না, যদি তুমি এই ঠিকঠাক করে যদি প্র্যাকটিসটা না করো। এবার হচ্ছে লাভ। এই কথাটা আমি এই জন্য দিচ্ছি যে এই শব্দটা সবাই বেশি ব্যবহার করে। লাভ, লাভ মানে আমরা জানি ভালোবাসা। কে ভালোবাসে? মনে করো আমি বা সে যেই হোক না কেন। আই লাভ ইউ, এই কথাটা খুব প্রচলিত। যেমন এখানে সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। এখন এইটা যদি আমি ভয়েস চেঞ্জ করতে যাই, তখন আমার ইউটা লাগবে বা অবজেক্টটা লাগবে। ইউ আর লাভড বাই মি। দেখো এই যে জিনিসটা হলো একটা অ্যাক্টিভ ভয়েস আর একটা প্যাসিভ ভয়েস। তারপরে ট্রানজিটিভ ভার্বটা যদি আমি ভালো করে না চিনতে পারি, আমি কোনোদিন ভয়েস চেঞ্জ চিনতে পারবো না, করতে পারবো না। তো এই ভয়েস চেঞ্জ মানে ট্রানজিটিভ ভার্ব, আর ইনট্রানজিটিভ ভার্বের কখনো ভয়েস চেঞ্জ হয় না। তারপরে তুমি যখন প্র্যাকটিস করবা, তখন ট্রানজিটিভ দেখলে তুমি ইনট্রানজিটিভটা টেনে নিয়ে আসবা, শুধুমাত্র উদাহরণ বা বোঝানোর জন্য বা বোঝার জন্য। আবার যদি ইনট্রানজিটিভ করো, তাহলে ট্রানজিটিভ টেনে নিয়ে এসো, তাহলে তুমি দুইয়ের মধ্যে একটু পার্থক্যটা খুব ভালো করে ধরতে পারবা। যখনই আমরা কোনো কিছু পার্থক্য খুঁজে বেরি বা পার্থক্য খুঁজে বের করতে পারি, তখন কিন্তু সেই জিনিসটা আমরা বুঝতে পারি, মনে থাকে, এবং সেই জিনিসটা আমরা দীর্ঘদিন ধরে লালন করতে পারি। এবার এসো আমি পরে বাক্য যাই, লাইক। তো লাইক মানে পছন্দ করা, আমি লাইকটা আগে লিখলাম। এইভাবে তোমরা প্র্যাকটিস করবা। আগে তুমি লাইকটা নাও বা ভাবটা নাও। তো লাইক মানে পছন্দ করা। কে পছন্দ করে? মনে করো আমাদের শিক্ষক। আর
টিচার আমাদের শিক্ষক। এবার মনে করো তুমি বাক্যটা টেন্সের পরিবর্তন করতে চাচ্ছ, তাহলে মনে করো আমি বাক্যটা একটু মুছে দিই যাতে আরো পরিষ্কার করে তুমি বুঝতে পারো। আমি এটি সব মুছে দিলাম। Our teacher, teachers লিখলাম, do not like কি বলি, do not like playing লিখলাম। আমাদের শিক্ষকেরা খেলাধুলা পছন্দ করে না, একটা কথা। কারণ অনেক শিক্ষক আছে খেলাধুলা পছন্দ করে না, তারা ফিজিক্যাল ইনএবিলিটির জন্য তারা খেলাধুলা পছন্দ করে না। তাহলে এই যে আমাদের শিক্ষক ডু নট লাইক প্লেয়িং, এখন কি প্লেয়িং মানে শুধু খেলাধুলা করা, এই প্লেয়িংটা কেন বসলো? এখানেও তো একটা ভার্ব, তো এই ভার্বটা এখন ভার্ব নেই, এটা এখন অবজেক্ট বসে গেছে। তার মানে অবজেক্টের জায়গায় সেই ভার্বই বসুক, আর নাউনই বসুক, আর অ্যাডজেক্টিভই বসুক, অবজেক্টিভের জায়গায় যেটা বসবে সেটা কিন্তু অবজেক্ট। এই কথাটা আশা করি মনে থাকবে। আমি তোমাকে আরেকটা জিনিস দেখাই, তাহলে খুব ভালো বুঝতে পারবা। মানে আমি ওই আগের বাক্যটা নিয়ে যাই। তাহলে এখানে আর ধরো প্লেয়িং ইন দ্য ফিল্ড লিখলাম, প্লেয়িং ইন দ্য ফিল্ড। এই যে প্লেয়িং ইন দ্য ফিল্ড, এই টোটালে এটা কিন্তু নাউন ফ্রেজ হয়ে গেছে বা অবজেক্টিভ ফ্রেজ হয়ে গেছে, যেহেতু এটা অবজেক্টের জায়গায়। তাহলে আমি এখানে আন্ডারলাইন করি, এটা সাবজেক্ট, এইটা টোটালে ভার্ব, এইটা টোটালে অবজেক্ট। তো আমি যেভাবে বাক্যটা লিখি না কেন, তোমাকে আগেই বলেছি যে এই 9টা যে বাক্য যিনি তৈরি করেছেন তিনি জেনে বুঝে এইটা তৈরি করেছেন। আমাদের শ্রদ্ধ স্যার সদরুদ্দিন স্যার, রাজশাহী ইউনিভার্সিটির তিনি একজন প্রফেসর, তিনি একজন ভাষাবিদ। তো ইনি এই যে জিনিসটা তুমি যেভাবেই কথা বলো না কেন, এই 9টা বাক্যের মধ্যে তোমার পড়াই লাগবে, বা না পড়লে তোমার বাক্যটা ভুল। তো আমি তোমাকে যেটা দেখাতে চাচ্ছিলাম এই লাইকটা দিয়ে, যেমন I like to play in the field। আমি একই রকমের বাক্য লিখলাম। দেখো এইটাও ঠিক অবজেক্টের জায়গায় বসে আছে, এটা ভার্ব, এটা সাবজেক্ট। তার মানে একটা ভার্বের সাথে জেরান্ড হয়ে বসেছে, একটা ইনফিনিটিভ ভার্ব হয়ে বসেছে, ভার্বের সাথে টু যোগ হয়ে বসেছে। এখন ভার্বের সাথে টুই যোগ হোক আর আইএনটি যোগ হোক, ওটা বসেছে কোন জায়গায়? এটাকে নাউন ফ্রেজ বলা হয় বা অবজেক্টিভ ফ্রেজ বলা হয়। তো এইটা তুমি আর একটু ম্যাথড লেভেল, আর একটু মানে প্রথমটা প্র্যাকটিস না করলে তুমি দ্বিতীয়টা বিষয়টা বুঝতে পারবে না। তো এই যে আমি তোমার দেখাচ্ছি যে যদি তুমি ভার্বকে যদি জিজ্ঞাসা করো কর্তাকে কি দিয়ে, যে কর্তা কি করলো, এই কির উত্তর যদি চলে আসে তাহলে বুঝতে হবে ওটা ট্রানজিটিভ। কির উত্তর যদি না আসে তাহলে বুঝতে হবে ইনট্রানজিটিভ। আমি আবার বলি, বাংলায় বলি, যদি কির উত্তর পাওয়া যায় তাহলে ওটা সকর্মক ক্রিয়া, যদি কির উত্তর না আসে তাহলে এটা অকর্মক ক্রিয়া। তার মানে প্রতিটা ভার্ব দুই রকমের, একটা হচ্ছে সকর্মক, একটা অকর্মক। তার মানে আমরা সাবজেক্টের পাশে যে ভার্বটা ব্যবহার করি ওই ভার্বটা চেনাটা খুব গুরুত্বপূর্ণ, এবং সেই ভার্ব হয় দুই প্রকারের। আর একটা আছে, সেটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, সেটার স্ট্রাকচার সম্পূর্ণ আলাদা, সেটা এর সাথে কোনো সম্পর্ক নেই। আশা করি আমি বিষয়টা বোঝাইতে পেরেছি। এবার এসে এনজয়। এনজয় এইভাবে তুমি এক একটা করে, আগে একটা শব্দ নয়, এনজয়। কে এনজয় করে? প্রশ্ন আসে কে এনজয় করে? আমি এনজয় করি। আমি এনজয় করি কি? আমি টিভি দেখতে পছন্দ করি। তাহলে আমি কি পছন্দ করি? দেখো কি উত্তর চলে আসছে, তাহলে আমি টিভি দেখা। এবার দেখো আমি টিভিটা লিখলাম এখানে, টিভি, আর একটা দেখা। এবার এই ওয়াচ, এই OTCH, এবার ওয়াচটাকে আমি ওয়াচ লিখে দেবো? না, হবে না, কারণ এইটা ভার্ব, এটা এখন ভার্ব নেই। এই ভার্বটাকে যদি তোমাকে নাউন বানাতে হয় বা নাউন ফ্রেজে রূপান্তর করতে হয়, তাহলে তোমাকে ভার্বের সাথে একটা কিছু যোগ করতে হবে। আমরা যেটাকে বলি জেরান্ড, এটা তুমি জেরান্ড যোগ করলে হতো, আর একটা হচ্ছে ইনফিনিটিভ যোগ করলে হতো। তাহলে জেরান্ড যোগে ইনফিনিটিভ যোগে কিন্তু এটা আমাদের অবজেক্টে পেয়ে যায় বা অবজেক্ট হয়ে যায়। তার মানে যে কোনো ফ্রেজ যদি সাবজেক্টের জায়গায় বসে সাবজেক্ট, অবজেক্টের জায়গায় বসলে অবজেক্ট, ফ্রেজের জায়গায় বসলে ফ্রেজ, যার যার জায়গা তার তার জায়গা। এখানে কেউ কারোর জায়গা কিন্তু দখল করতে পারবে না।
তো আশা করি তুমি বিষয়টা বোঝাতে পারছি। যদি তারপরে কোনো কনফিউশন থাকে, যদি তুমি কনফিউজ থাকো, তাহলে তুমি আমাকে কমেন্টে জানিয়ে দিও। এবার হচ্ছে অ্যাটেন্ড, ATTEND। দেখো প্রত্যেকটা ভার্বের পরেই একটা করে অবজেক্ট আছে, প্রত্যেকটা ভার্বের পরে। তুমি যদি অবজেক্ট ব্যবহার না করো কখনো বাক্যটা তুমি অর্থ হবে না। তো আমি এটা আগে দেখাই। সে মিটিংয়ে যোগদান করলো, মনে করো সে বলতে যে কোনো একজন, হি মিটিংয়ে যোগদান করলো। আমরা পাস্ট টেন্সে নিয়ে ফেলেছি, পাস্ট টেন্সে চলে গেলাম। হি অ্যাটেন্ডেড, কিসে যোগদান করলো? প্রশ্ন আসছে কি, সেটা হচ্ছে দি মিটিং। হি অ্যাটেন্ডেড দ্য মিটিং। এই যে মিটিং, এরপরে যদি তুমি আর একটু ফ্রেজ যোগ করো, সে মিটিংয়ে যোগদান করলো দেরি করে, কিংবা সে মিটিংয়ে যোগদান করলো বিকালবেলায়, কিংবা সে আগামী পরশুদিন মিটিংয়ে যোগদান করলো। এইভাবে তুমি যে কোনো কথা, অর্থাৎ কথাটা কিন্তু অর্থবহুল হয়, কথাটা যেন মানে ইমোশনালি না হয়, ইন্টেলিজেন্টলি বলার চেষ্টা করবা, বুদ্ধিমানের মধ্যে বলার চেষ্টা করবা। তুমি প্রথম আমি একটু তাড়াতাড়ি করে দেখাচ্ছি, কারণ ভিডিওটা বড় হয়ে যাবে। তুমি এটা বাড়িতে প্র্যাকটিস করে ধীরে সুস্থে প্র্যাকটিস করো। এটা তাড়াতাড়ি করার জিনিস না, তোমাকে খুব স্লো হাঁটতে হবে। প্রাথমিক অবস্থায় আমরা যখন হাঁটা শিখি তখন কিন্তু কেউ দৌড়াতে পারে না, সবাই কিন্তু স্লোই হাঁটে। তাই তুমিও এখানে যেহেতু ফার্স্ট লার্নার, তোমাকে এটা এখানে স্লো হাঁটার আমি পরামর্শ দিচ্ছি। তো এইবারে এসে পর একটা অ্যাডভাইস। আমি অ্যাডভাইস মানে জানো যে উপদেশ দেওয়া। তো কে অ্যাডভাইস দেয়? সাধারণত বাবা মা বা গুরুজন বা শিক্ষক, তারাই আমাকে অ্যাডভাইস দেয়। যেমন অ্যাডভাইস মাই টিচার, দি টিচার লিখলাম, দি টিচার অ্যাডভাইসড হিম লিখলাম। এখানে হিমটা অবজেক্ট, অ্যাডভাইসটা ভার্ব, এর সাথে একটা ইট যোগ করে দিলাম, কারণ বাক্যটা পাস্ট ইনডিফিনিট টেন্সে নিলাম। দি টিচার অ্যাডভাইসড হিম, শিক্ষক তাকে উপদেশ দিলেন। এরপরে আরও কথা থাকতে পারে। উপদেশ দিলেন, কি উপদেশ দিলেন? ধরো রোদে ঘোরাঘুরি না করতে, বাইরে না যেতে, বাইরে না বেরোতে। তো আমি এই কথাটা লিখলাম, বাইরে না বেরোতে, নট টু গো আউট, গো আউট। দেখো এই যে একটা ফ্রেজ এখানে যোগ হয়েছে, ইনফিনিটিভ একটা ফ্রেজ। এই ইনফিনিটিভ ফ্রেজটা এখন কিন্তু ফ্রেজের জায়গায় বসেছে, সেজন্য নামটা হবে ফ্রেজ। কিন্তু যদি ইনফিনিটিভ ফ্রেজটা যদি এই যে হিম যেখানে আছে এই অবজেক্টের জায়গায় যদি বসে থাকতো, তখন কিন্তু এটা আর ইনফিনিটিভ ফ্রেজ থাকতো না। তার মানে যার যার জায়গায় তার সেই বসে। আমি তোমাদেরকে একটা কথা বলছি, শোনো। আমি যে ভিডিও করা পরপর তোমাদেরকে দিয়েছি, প্রতিদিনই বলি, আজকেও বলছি, তুমি ভিডিওগুলো যদি পরপর ঠিকঠাক করে দেখতে পারো, তোমার আর ইংরেজি শেখা নিয়ে কোনো চিন্তা করা লাগবে না। আমি তোমাকে এই গ্যারান্টিটা দিচ্ছি। কারণ শিক্ষার একটা নিয়ম আছে যে কোনভাবে শিখলে তাড়াতাড়ি হয় আর কোনভাবে শিখলে দেরি হয়। তো এই যে দেরি করে যেটা লার্নিং, ওটা কোনো লার্নিং না, কারণ তুমি দেরি হয়ে যাবে। তো তোমাকে তাড়াতাড়ি বা শর্ট টাইমের মধ্যে তোমাকে মূল বিষয়টা বুঝতে হবে। যদি তুমি এই ট্রানজিটিভ ভাবটা বা এই স্ট্রাকচারগুলো যদি তুমি না বোঝো, তুমি পরবর্তী বাক্যগুলো বা তুমি ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারবে না, তুমি কোনো গ্রামার ঠিক করে বুঝতে পারবে না, অনেক কিছুই বুঝতে পারবে না। এবার এসো এনকারেজ, COURAGE। এনকারেজ মানে আমরা জানি উৎসাহ দেওয়া। তো যেমন আমি এখানে লিখলাম মাই প্যারেন্টস, আমার পিতামাতা। এই যে দেখো প্রত্যেকটা জায়গায় আমি আগে একটা ভার্ব নিচ্ছি, ভার্বের পাশে কথা অনুসারে একটা করে সাবজেক্ট নিয়ে আসছি। এবার সাবজেক্ট এবং ভার্বকে যখন প্রশ্ন করা হয়, দেখা একটা কির উত্তর বেরিয়ে আসছে, একটা অবজেক্ট বেরিয়ে আসছে। এইভাবে বাক্যটা কিন্তু আমরা এক এক করে কিন্তু আস্তে আস্তে বড় করছি। তো তুমিও ঠিক এইভাবে প্র্যাকটিসটা করো। মাই প্যারেন্টস এনকারেজড মি লিখলাম, আমার বাবা মা আমাকে উৎসাহ দিলেন। কি উৎসাহ দিলেন? ধরো বড় হতে উৎসাহ দিলেন, তাহলে আমি এখানে বড় হতে উৎসাহ দিলেন, তাহলে এখানে টু বি গ্রেট। দেখো এইটা কিন্তু একটা ফ্রেজ হয়ে গেছে। এইটা অবজেক্ট, এইটা ফ্রেজ, এইটা ভার্ব, এইটা সাবজেক্ট। এইভাবে যখন তুমি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট প্রত্যেকটা জিনিসে যখন তুমি ব্যবহার করা শিখবে, তখন কিন্তু তুমি অনেক কিছুই ধরতে পারবে, বুঝতে পারবে।
বা আমি যখন গ্রামার বোঝাবো তোমাকে, তখন কিন্তু এই বিষয়গুলো মুহূর্তে মুহূর্তে আসবে। তখন যদি আমি এই ব্যাখ্যাগুলো দিই, তুমি ধরতে পারবে না, বুঝতে পারবে না। কারণ আমি এটা দীর্ঘদিন ধরে ছেলেমেয়ে পড়াচ্ছি, আজ 25 বছর ধরে ছেলেমেয়ে পড়াচ্ছি। তো আমি জিনিসটা জানি ওরা কি বোঝে কি বোঝে না, সমস্যাটা কোথায়। তো যাই হোক, এবার দেখো অ্যালাউ। অ্যালাউ মানে অনুমতি দেওয়া। তো আমরা জানি যে আমরা একটা লিখলাম কি, স্কুল অথরিটি। দি স্কুল অথরিটি মানে স্কুল কর্তৃপক্ষ, এই জায়গাটা লিখলাম যে তাকে মনে করো যে পাস করার অনুমতি দিল না, ডিড নট অ্যালাউ দি বয়। এই যে স্কুল কর্তৃপক্ষ সাবজেক্ট, ডিড নট অ্যালাউ ভার্ব অনুমতি দিল না ছেলেটিকে অবজেক্ট। আমি বাক্যটা লিখলাম না, এখানে শেষ করলাম। তুমি ইচ্ছা করলে পরে বাক্যটা আরো বড় করতে পারো, আবার এখানে রাখতে পারো। যদি কথাটা অর্থবহুল হয়ে যায়, তোমার আর বাক্যটা বড় করা লাগবে না। এইভাবে তুমি প্রত্যেকটা বাক্য তুমি এক এক করে বানাতে শেখো। আগে বাক্য যতক্ষণ তুমি বানাতে না পারবা, টেন্স ধরে, শব্দ ধরে, পার্টস অফ স্পিচ ধরে, গ্রামার ধরে, স্ট্রাকচার ধরে, যতক্ষণ তুমি এগুলো সাজাতে না পারবা, তুমি এখানে কোনোভাবেই তোমার এই লার্নিংটা মানে ভিতটা শক্ত হবে না। তুমি জিনিসটা মানে ভালোভাবে জিনিসটা বুঝতে পারবে না। এবার এসো ইনভাইট। তো ইনভাইট, ধরো আমি আমার বন্ধুকে দাওয়াত দিলাম, আই ইনভাইট। পাস্ট ইনডিফিনিট টেন্সের পাশে ডি যোগ করলাম বা ভার্বের দ্বিতীয় রূপ যোগ করলাম। আই ইনভাইটেড আমার বন্ধুকে, মাই ফ্রেন্ড। সেটা একজন হতে পারে, অনেকজন হতে পারে। আমার বন্ধুকে আমি দাওয়াত দিলাম বা বন্ধুদেরকে আমি দাওয়াত দিলাম। যদি এর সাথে আমি আরো কথা যোগ করি যে আমার জন্মদিনে আমি দাওয়াত করলাম, তাহলে আমার জন্মদিনে একটা বাড়তি কথাটা যোগ হলো ইন মাই বার্থডে। আমি কথাটা আরেকটু যুক্ত করলাম। তার মানে আমার জন্মদিনে আমি আমার বন্ধুদেরকে দাওয়াত করলাম বা নিমন্ত্রণ দিলাম। আমার জন্মদিনে তাকে একই বাক্যের মধ্যে আমি কিন্তু সবই ব্যবহার করেছি। সাবজেক্ট ব্যবহার করেছি, ভার্ব ব্যবহার করেছি, অবজেক্ট ব্যবহার করেছি, একটা প্রিপজিশনাল ফ্রেজটা ব্যবহার করেছি। তাহলে এইভাবে তুমি প্রত্যেকটা বাক্যের মধ্যে ফ্রেজটা ব্যবহার করবা, একটা করে দুটো করে যতটা তুমি পারো। যে ফ্রেজগুলো আমি তোমাদেরকে দেখাইছি, এটা অবজেক্টের যেহেতু স্ট্রাকচার, অবজেক্ট তো তোমার ব্যবহার করাই লাগবে, আর সাবজেক্টও ব্যবহার করো। এইভাবে তুমি প্রতিটা বাক্য বানাও। আশা করি আমি তোমাদেরকে বিষয়টা বোঝাইতে পারছি। এইবার এসে টিচ। তো টিচ মানে তুমি জানো শিক্ষা দিয়া। তো কে শেখায়? শিক্ষক শেখায়, তাহলে বা কোনো গুরুজন শেখাতে পারে তোমায়। তাহলে আমি এখানে দেখলাম প্রথম টিচটা লেখো, টিচ শেখান। কে শেখান? ধরো আমাদের ইংলিশ টিচার, আওয়ার ইংলিশ টিচার, আমাদের ইংলিশ টিচার। কি শেখান? টিচেস ইংলিশ, আমাদের ইংরেজি শিক্ষক ইংরেজি পড়ান। দেখো এই যে সাবজেক্ট, এইটা ভার্ব, এইটা অবজেক্ট। এইভাবে তুমি প্রত্যেকটা শব্দ, আগে তুমি ভার্বটা নাও, ভার্বের পরে একটা সাবজেক্ট নাও, সাবজেক্টের পরে একটা অবজেক্ট নাও। কথা অনুসারে কি আসে সেটা খেয়াল করো। এটা গবেষণার বিষয়, আমি বারবার করে বলছি, এটা মুখস্থ করার কিছু না। যারা মুখস্থ করে তারা কিন্তু এই জিনিসটা বুঝতে পারবে না, তারা হেরে যাবে। আমি বলছি তারা হেরে যাবে জীবনে। এবার সে প্লে, আমি তোমার এই ভাবটা দিয়ে দেখাই, প্লে। তো প্লে মানে খেলা করা। কারা খেলা করে? যেমন ছেলেরা খেলে। এখানে দে লিখলাম সংক্ষেপে, দে আর প্লেইং। দে সাবজেক্ট আর প্লেইং ভার্ব। তারা খেলছে কোথায়? আমি লিখলাম মাঠে, ইন দা ফিল্ড। দেখো এই যে প্লে ভাব, তারা মাঠে খেলছে, কথা কিন্তু হয়ে গেছে পরিপূর্ণ। এখন যদি প্রশ্ন করি কি খেলছে, ধরো যেমন ফুটবল কি ক্রিকেট, আমি ক্রিকেট দিলাম। এই যে ক্রিকেট, এবার অবজেক্ট চলে আসছে, তার মানে অবজেক্ট আমি এখানে
দিতেও পারছি, আবার বাদও দিতে পারছি। অবজেক্ট যখন বাদ যায় তখন বুঝবো এই ভাবটা ইনট্রানজিটিভ হয়ে গেছে। অবজেক্ট যখন লাগে বা দরকার হয় তখন বুঝতে ভাবটা ট্রানজিটিভ হয়ে গেছে। এরকম অনেক ভার্ব আছে নিজেই ট্রানজিটিভ নিজেই ইন্টারনেটিভের কাজ করে। এটা সম্পূর্ণ তুমি ব্যবহার করে দেখতে হবে। আর একটা সহজ পথ আছে যে ডিকশনারিতে লিখে দেওয়া থাকে পরিষ্কার করে, যদি কোনো ভার্ব দুই প্রকারেরই হয় তাহলে ট্রানজিটিভ হলে ভিটি লেখা থাকে, ইনট্রানজিটিভ হলে ভিআইটি লেখা থাকে। ট্রানজিটিভ হলে ভিটি লেখা থাকে, ইনট্রানজিটিভ হলে ভিআইটি লেখা থাকে। এটা তোমরা দেখে ওটা ঠিকঠাক করে নিতে পারবো। এবার এসো হেল্প। হেল্প মানে সাহায্য করা। তো মনে করো যে একটা লোক, এ ম্যান হেল্পড মি টু গো আউট। মনে করো একটা লোক বাইরে বেরোতে আমাকে সাহায্য করলো। দেখো এখানে আমি এখানে সাবজেক্ট একটা অবজেক্ট লিখেছি, এটা ভার্ব, এটা অবজেক্ট, এটা ফ্রেজ। এখন আমি যদি এ ম্যান হেল্প টু গো আউট, যদি মিড জায়গায় যদি আমি টু গো আউটটা লিখতাম তাহলে কিন্তু এটা আমার অবজেক্ট হয়ে যেত। কিন্তু অবজেক্টের জায়গায় যেহেতু অবজেক্ট বসেছে, অবজেক্টের জায়গা খালি নেই, তাহলে এখানে টু গো আউট এটা এখন অবজেক্ট হবে না। আশা করি এই ব্যাখ্যাটা আমি আগেই দিচ্ছি। যার যার জায়গায় যেটা বসবে তখন সেই নামটা সেটা হয়ে যাবে। সেটা ফ্রেজই হোক, সাবজেক্টই হোক, অবজেক্টই হোক, ওটা কোনো বিষয় না। সাবজেক্টের জায়গায় যদি ফ্রেজ বসে তখন ওইটা সেই সাবজেক্ট হয়ে যাবে। যদি অবজেক্টের জায়গায় ফ্রেজ আসে তখন সেই অবজেক্ট হয়ে যাবে। আশা করি আমি বিষয়টা বোঝাইতে পারছি। এইবার এসো টেল। টেল মানে বলা। তাহলে এখানে ধরো মাই গ্র্যান্ড মাদার, আমার দাদি একটা গল্প বলল। তাহলে গল্প যদি বললো দি পাস্ট টেন্সে চলে আসে টোল্ড, এই স্টোরি। খেয়াল করে দেখো এখানে এই যে টোল্ডটা ভার্বের দ্বিতীয় রূপ বসেছে, বাক্যটা পাস্ট ইনডিফিনিট টেন্সে বসেছে, সাবজেক্ট পেয়েছি, ভার্ব পেয়েছি, অবজেক্ট পেয়েছি। এইভাবে তুমি প্রত্যেকটা বাক্য প্রথমে তুমি একটা ভার্ব নাও, সব থেকে সহজ পথ আছে ভার্ব নেওয়া। সেই ভার্বকে প্রশ্ন করো কে করলো, তাহলে এবার সাবজেক্ট পাওয়া গেল। সাবজেক্ট আর ভার্ব নিয়ে প্রশ্ন করলো সাবজেক্টটা কি করলো, তাহলে এবার অবজেক্টটা পাওয়া গেল। এবার কিভাবে করলো, কেন করলো, এটার ব্যাখ্যা যদি তুমি আরেকটু বাড়াও তাহলে একটা ফ্রেজ পাওয়া গেল। এইভাবে তুমি আগে বাক্যগুলো বানাতে শেখো, একটা অর্থবহুল কথা বানাতে শেখো। তারপর তুমি এভাবে যখন বাক্যটা বানাতে পারবা তখন তোমাকে আর বলে দেওয়া লাগবে না, তুমি যে কোনো বাক্য বা যে কোনো একটা বই তুমি লিখতে পারবা। কারণ এই লেখনের যে বিষয়টা আছে যে কিভাবে ভাষার সৃষ্টি হয়, যারা লেখে আসলে এই চর্চা না করলে এই বিষয়টা আসে না। এবার শব্দ নিয়ে খেলা তোমাকে করতে হবে। এবার দেখো কনভিন্স। তো কনভিন্স মানে কাউকে বোঝানো বা বিশ্বাস করানো বা তার আস্থা অর্জন করা। যেমন মাই মাদার কনভিন্সড, VINCED, আমরা পাস্ট টেন্স লিখলাম। আমার মা আমাকে বোঝালো, সাবজেক্ট পেয়েছি, ভার্ব পেয়েছি, অবজেক্ট পেয়েছি। আমার মা আমাকে কি বোঝালো, যে খারাপ ছেলেদের সাথে না মিশতে, ধরো নট টু মিক্স উইথ ব্যাড কোম্পানি বা ব্যাড বয়েজ লিখলাম, ব্যাড বয়েজ। খারাপ ছেলেদের সাথে না মিশতে আমার মা আমাকে বোঝালেন। তাহলে এই যে দেখো আমি এখানে একটা ফ্রেজ পেয়ে গেছি, ফ্রেজ, সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব। এইভাবে তুমি যখন প্রতিদিন প্র্যাকটিস করবা তখন তুমি যে কোনো গ্রামার তোমার জন্য খুব সহজ হয়ে যাবে। আমি বারবার করে বলছি যে এই যে আজ যা তোমাকে দেখাইছি, যে ভিডিওগুলো দিয়েছি, আজকাল তো তোমার 24 নম্বর ভিডিও। আমার আরও এখানে এটা 5 নম্বর স্ট্রাকচার, এখন 4টি স্ট্রাকচার রয়েছে, 6, 7, 8, 9। এইগুলো হওয়ার পরে তুমি বাক্যগুলো কমপ্লিট করার পর আমরা গ্রামারে যাব, তখন তুমি বুঝতে পারবা যে এইগুলো কতটা জরুরি, কতটা দরকারি। এবার এসো আরেকটা আছে ওয়ান্ট। ওয়ান্ট কে চাই, আমি চাই, আই ওয়ান্ট। কাকে চাই, আমি তোমাকে চাই। এখন এই দেখো সাবজেক্ট বসেছে, ভার্ব বসেছে,
অবজেক্ট বসেছে। আমি এখানে এই বাক্যটাতে এইভাবে যদি না লিখি আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই, সাবজেক্ট বসেছে, ভার্ব বসেছে, তার এইটা কি হবে? এটা কি ফ্রেজ হবে? না, এইটাও এখন অবজেক্ট। তার মানে এই যে অবজেক্টের জায়গায় অবজেক্ট, সাবজেক্টের জায়গায় সাবজেক্ট, যার যার জায়গায় সেই বসে। তো আমি তোমাদের সামনে আশা করি বিষয়টা বোঝাইতে পারছি। যদি আমার এই ভিডিওগুলো তোমার ভালো লাগে বা কোনো উপকারে লাগে, তাহলে তুমি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যাতে করে আমি ভিডিও বানাতে আরও উৎসাহিত হই। আমি তোমার জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। তো আমার সাথে থাকো। ওকে, আজকে এই পর্যন্তই। সবাইকে অনেক ধন্যবাদ।